আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী। আধুনিকতার এই শহরে আমরা যখন বড্ড বেশি ক্লান্ত ও ব্যস্ত, আর ব্যস্ত আমাদের চারপাশ, যেখানে হারিয়ে যাচ্ছে এক কাপ চা ও অবিরাম কথোপকথনের মাধ্যমে তৈরি হওয়া বন্ধুত্বগুলো আর তার স্মৃতিগুলো। তবে সব হারিয়ে যাবার মাঝেও কেমন করে যেন সেই স্মৃতিগুলো ধরা দেয় আমাদের কাছে। হ্যাঁ, এমনই এক মুহূর্তের সাক্ষী হলাম আমি, এবং আপনাদের কাছেও তুলে ধরব সেই মুহূর্তগুলো আজকের সৃজনী অনুষ্ঠানের সৃজন আড্ডা পর্বে। চলুন আপনাদের নিয়ে যাই এক সাহিত্য আড্ডায়, যার আয়োজন করেছে আখ্যানের বিকেল। আকাশবাণী আগরতলা সেখানে পৌঁছে গেছিল। এবারে শোনাই সেই আড্ডার কিছু মুহূর্ত। জীবনজয়ী কালপুরুষের বিজয়ী রূপটি তুলে ধরবে এই ছবিটিতে। স্কেচ আঁকা শেষ, একটা শক্তপুক্ত মানুষ হাঁটুর উপর ভর করে, হাঁটুর উপর পড়ে আছে একটা মোটা মার্কিনের থান, পায়ের পেশিগুলো পেন্সিলের টানে টান টান, হাতের কবজি, পেশির ভাঁজ, বুকের মাংসতন্তু পেন্সিলের আঁচড়ে অবিকল ফুটে উঠেছে। মাথায় সেই পাতার তৈরি মুকুট, এখন অবশ্য করাতে দাঁতের মতো উঁকি মেরে আছে পাতার সোচাগ্র ভাগ। মাথার উপরে উন্মুক্ত নীল আকাশ, জীবন যুদ্ধে জয়ী কালপুরুষ সময়ের শৃঙ্খল ছিন্ন করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক অভিনব মুদ্রায় আড়মোড়া ভাঙছে। স্কেচটিকে রং তুলির শাসনে শৃঙ্খলিত করতে পারলে খেলনা হতে জীবনের শ্রেষ্ঠ একটা শিল্পকর্মের জন্য নিজেকে অজস্র ধন্যবাদ দিতে পারবে অসীম। স্কেচ আঁকা শেষ করে পরম মমতায় তার অন্য চারটা ছবির দিকে তাকালো অসীম। প্রথম ছবিতে হুবহু সেই গ্রাম্য সাঁওতাল ছবি তুলে ধরল অসীম। ধূসর প্রেক্ষাপটে আঁকা নেংটো একটা মানব শিশু, মাথায় তার পাতার মুকুট, হাতে তীরধনুক, আকাশের গভীরে তার উজ্জ্বল চোখ। দ্বিতীয়টিতে কিন্তু প্রেক্ষাপটে সবুজের আনাগোনা, শৈশব কাটিয়ে কৈশোরে পা দিয়েছে, পড়ে আছে এক টুকরো বাকল, হাতে তীরধনুক, তাক করে দৌড়ে যাচ্ছে সামনের দিকে, পায়ের নিচে ফুটছে লজ্জাপতির কাঁটা, সবুজ ঘাসের উপর ঝরে পড়ছে কালচে রক্ত নিঃশব্দে। আজকের এই সাহিত্য আড্ডায় প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করা হলো তা হল লেখক নিধির রায়ের লেখা গল্প কালপুরুষ। সেই কালপুরুষ গল্পের কিছু অংশ আপনারা শুনছিলেন। এখন আপনাদের শোনাব সেই গল্পকে নিয়ে সাহিত্যপ্রেমীদের কি মতামত। আমার কাছে অসাধারণ একটা ভালো গল্প মনে হয়েছে। আমি পাঠক হিসাবে আমার কাছে প্রশ্ন হচ্ছে, এটাতে কি লেখক দুইটা জিনিস হতে পারে। এটা হচ্ছে এক, যে উনি যে চিত্রকর, সে তার শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে সে ভেবেছেন যেটা আমি আঁকতে চেয়েছিলাম সেটা আমি আঁকতে পারিনি, আমার ছেলে এবং স্ত্রী মিলে আমার যে সাধনাটা সেটাকে ব্যর্থ করে দিয়ে, সেই যে তার আশাভঙ্গের বেদনা, সেটা থেকে তিনি এটাকে মানতে পারেননি যে এটা আসলে একটা ভালো সৃষ্টি হয়েছে। এক, এটা হতে পারে, এটাই হয়তো লেখক দেখাতে চেয়েছেন। দ্বিতীয় হতে পারে উনি একটা তির্যক একটা দৃষ্টি দেখাতে চেয়েছেন, যা আমরা অনেক সময় যে পরীক্ষা করি সেটাতে অনেক সময় দেখা যায় যে যেটা পরীক্ষার মানে উতরেছে সেটা আসলে ভালো কাজ হয়নি, সেটা যারা বোদ্ধা তাদের কাছে মনে হয়েছে ভালো, আসলে সেটা শ্রেষ্ঠ নয়। আমার মনে হয় দ্বিতীয়টা বোধহয় উনি করতে চাননি। আমার কিছু প্রশ্ন এটাতে উঠে এসেছে। এবং তৃতীয় যেটা, কালপুরুষ ওকে গলা টিপে মারতে এসেছে, স্ত্রীর সঙ্গে তার চেয়ে ঘনিষ্ঠতার বিষয়টা, যে স্ত্রী এবং পুত্র তার থেকে অনেক দিন ধরেই একটু একটু করে দূরে সরে যাওয়ার অনুষঙ্গ তিনি ছোট ছোট করে নির্মাণ করেছিলেন। তিনি কি শেষ থেকে সেই জিনিসটা দেখাতে চেয়েছিলেন? আমার লেখকের কাছে এই কিছু প্রশ্ন রইল। ধন্যবাদ। জটিল প্রশ্ন। আসলে যখন আমরা গল্প লিখি, মনের কোণে কোনো একটা বোধ কাজ করে, বিভিন্ন ধরনের বোধ
কাজ করে, বিশেষ করে পড়া বাস্তবতার ব্যাপারটা তো এসেছে এখানে। সমাজ সংসারের সাধারণ অন্য 5টা গল্পের মধ্যে শুধু বর্ণনা দিয়ে গেলাম, এই গল্পের মধ্যে কোনো একটা মেসেজ থাকবে না, এরকম আজকাল আর গল্পের মধ্যে দেখা যায় না। বলতে চেয়েছি, মধ্যবিত্ত জীবনের মধ্যে এমন একটা বিষয় থাকে যে অর্থনৈতিক একটা প্রতিষ্ঠা মানুষের মধ্যে থাকে। এই জন্যই সবার মধ্যে একটা উদ্যোগ আমরা লক্ষ্য করি, ছেলে মেয়েদেরকে অনেক বড় করতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে যারা মানুষের জন্য ভাবে, মানব শিল্পী যারা, মানবিক গুণের অধিকারী যে সমস্ত মানুষ, আমি সাহিত্যিক এবং কবি, লেখক সবাইকে মানবিক গুণের বলে মনে করি। তারা কি করে মানুষের শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠায় বড় করে দেখে না, তার পেছনে মানুষের মধ্যে মানবিক গুণের বিকাশ হোক, মানুষটা মানুষ হোক, এবং প্রকৃতপক্ষে জীবনের সংগ্রামের জন্য সে সৎভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য তৈরি হোক। এইটা সবাই চায় না, শিল্পীরা চায়। এই শিল্পী সত্তার মধ্যে আমি সেইটাই দেখাতে চেয়েছিলাম। শুধু ইঞ্জিনিয়ারিং হলে হবে না, মানুষ হতে হবে। সে বড় কথা হচ্ছে সে মানবিক গুণ সম্পূর্ণ একটা মানুষ হতে হবে, পরাজিত মানুষ নয়। পরাজিত মানুষ মাথা নইয়ে অন্যের কাছে মাথা এবং মেরুদণ্ড বন্ধক রেখে বেঁচে থাকবে। সেই তো কালপুরুষকে আমরা সেইভাবেই দেখেছি। না, সাহিত্যপ্রেমী মানে যে কেবল কবি আর সাহিত্যিক তা কিন্তু নয়। এই আড্ডায় উপস্থিত ছিলেন আরেকজন, যিনি অলংকরণ শিল্পী। তবে অলংকরণ শিল্পী হলেও তিনি কিন্তু বরাবরই সাহিত্যপ্রেমী। অভিজিৎ ভট্টাচার্য তার অনুভবের কথা ব্যক্ত করেছেন। তো চলুন আপনাদের শোনাই তার অনুভবের কথা। যদিও আমি কবি সাহিত্যিক কোনো কিছু নই, আমি আজকে মানে যারা লেখালেখি করেন তাদেরকে ভালোবেসে এখানে আসা। আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা খুব ছোট্ট একটা গল্প, কিন্তু মাল্টি ডাইমেনশনাল তার একটা ইম্প্যাক্ট আছে। বিভিন্ন দিক থেকে যদি আমরা বিষয়টাকে ভাবি, উনি শিল্পী দিয়ে শুরু করেছেন, শিল্পী দিয়েই শেষ করেছেন, এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল, মানে যেগুলো আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা ফেস করছি। শিল্পী সাহিত্যিক শুধু শিল্পী বলে নয়, যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন সবার জীবনে এরকম ধরনের ঘটনাগুলো ঘটে। দেখা যাচ্ছে যে প্রথম দিকে উনি লিখিয়েছেন যে শিল্পী গ্রামে গেছেন তার বন্ধুর সঙ্গে, ওখানে গিয়ে উনি কিছু একটা দেখেছেন, তার একটা মনে একটা ভাব তৈরি হয়েছে। এখানে একটা গ্রামের একটা দৃশ্য উনি তৈরি করেছেন। বিজ্ঞাপন শিল্পটা হচ্ছে এমন একটা শিল্প, যে শিল্প তার মাধ্যমে শিল্প প্রকাশিত হয়, কিন্তু করি একটা ব্যাপার থাকে। আমাকে যদি কবিতা পড়ে তার সম্পর্কে কিছু বলতে বলা হয়, আমি একরকম বলবো, হয়তো দেখা যাবে যে নিধিটা আরেক রকম বলছে। তার মানে কি, এটা বোঝা যাচ্ছে যে কবিতা যখন তৈরি হয়ে যাচ্ছে তখন তার নিজস্ব একটা ভাব, তার নিজস্ব একটা বক্তব্য তৈরি হচ্ছে, তার পরিপ্রেক্ষিত অনুযায়ী উনি এই জিনিসটাকে বিচার বিশ্লেষণ করছেন এবং তার একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। এটা আমি যতটা বুঝি আর কি। এতক্ষণ আপনারা শুনছিলেন সাহিত্যপ্রেমীদের অনুভবের কথা এই গল্পকে ঘিরে। তবে যিনি এই গল্পটি লিখেছেন তার কথাও আমাদের জানতে হয়। তো চলুন এবারে শুনি লেখক নিধির রায় কী বলছেন। তাকে যখন আমি প্রশ্ন করেছিলাম যে এই গল্পটা তিনি কেন লিখেছেন, হঠাৎ করে এই গল্পটা লেখার কথাই তাঁর মাথায় কেন এলো, উত্তরে তিনি বলেন, আসলে একজন শিল্পীর মনের কথা আমি লিখতে চেষ্টা করেছি। মধ্যবিত্ত জীবনের যে টানাপোড়েন, মধ্যবিত্ত জীবনের টানাপোড়েনের মধ্যে মানুষ কী করে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় এবং সহজ সরল একটা জীবন যাপন করতে চায়, যেখানে নিজেকে প্রতিষ্ঠা করা যাবে, ঋজুভাবে দাঁড়াতে পারবে, অর্থনৈতিক কোনো সমস্যা থাকবে মধ্যেও একটা মানুষ জীবনজয়ী হবে। এই জীবনজয়ী যে তার যে চিন্তা ভাবনা, তার যে আদর্শ দর্শন, সেটাকেই আমি কালপুরুষের মধ্যে ফোটাতে চেয়েছিলাম। এটাই হচ্ছে আবার গল্পের মূল বিষয় আর কি। আমরা রয়েছি এক সাহিত্য আড্ডায়। এতক্ষণ নিধির রায়ের লেখা গল্প কালপুরুষ নিয়ে আপনারা শুনছিলেন বিভিন্ন আলোচনা। তবে
এইবারে এই আড্ডার দ্বিতীয় অংশ, অর্থাৎ যে গল্পকে ঘিরে এবারে আলোচনা, সেই গল্পটি হচ্ছে লেখিকা স্মিতা রায়ের লেখা গল্প থ্যাংক ইউ। তো চলুন প্রথমেই শুনে নেওয়া যাক সেই গল্পের কিছু অংশ। সেই পক্ষীরাজ থামল এক বিশাল মহলের সামনে। গীতার পা আবার পৃথিবীর মাটি স্পর্শ করল। হোটেল নাইট ডিউজ বানান করে নামটি পড়ার পর গীতা বাচ্চা মেয়ের মতো চিৎকার করে উঠল, আরে বাস, তুমি আমাকে এত বড় হোটেলে নিয়ে এলে? এত জোরে না, আসতে বলো। বড় কাঁচের দরজার দুপাশে দুই হাট্টা কাট্টা দারোয়ান, মাথায় পাগড়ি, সাজ পোশাক দেখার মতো, হাত জোর করে হাসি মুখে গীতা ও শিবুকে স্বাগত জানালো। ভেতরে ঢুকতেই হালকা সুবাস, শীতল হাওয়া, তাতে পাক খাচ্ছে মন মাতানো একটা সুর, মিষ্টি আদর খেলা। নিমেষে গীতার মন জুড়িয়ে গেল, শরীর আপনা আপনি দুলতে লাগলো। দরজা থেকেই আদর আপ্যায়ন শুরু, ধাপে ধাপে তা বেড়ে চলেছে। শিবু ও গীতার ভোজন পর্ব শেষ, এখন বেরিয়ে যাবে। ঠিক তখনই ওদিকে শব্দ হলো ঝনা। একটি বাসারের হাত থেকে পড়ে গেল থালদাস সমেত ট্রে। ফ্লোরে পড়ে থাকা কোনো খাবারে পা পিছলে পড়তে পড়তে সে নিজেকে সামনে নিতে পেরেছে, হাতের ট্রে টিকে পারেনি। যে ছেলে মেয়েগুলো হই হুল্লোড় করে ফ্লোরে খাবার টাবার ছড়িয়েছিল, তারা হা হা করে হাসছে, মোবাইলে বেচারার ভিডিও নিচ্ছে। মলিন মুখে ছেলেটি সরি স্যার, সরি ম্যাম, এক্সট্রিমলি সরি বলতে বলতে ব্যস্ত হয়ে পড়েছে ছড়িয়ে পড়া চীনামাটি আর কাঁচের টুকরোগুলো পরিষ্কার করতে। খুব অল্প সময়ের মধ্যে একজন ম্যানেজার ছুটে এলো, গেস্টদের কাছে ভুলের জন্য ক্ষমা টমা চেয়ে নিল, আর অপরাধী ছেলেটিকে দাঁড়া করিয়ে তার গলায় ঝুলানো আইডি কার্ডটির ফটো নিল। ছেলেটির চেহারা দেখে মনে হচ্ছে তার সামনে ম্যানেজারের বেশে কোনো জমদূত দাঁড়িয়েছে। তার ঠোঁট কেঁপে উঠল অশ্রুতে। ম্যানেজার ভ্রুক্ষেপ করল না, সরে গেল অন্যদিকে। ছেলেটি তখনও ভয়ে থরো থরো কাঁপছে। গীতার মনে নানা আশঙ্কা জেগে উঠল, শাস্তি হবে, মারবে, টাকা কাটবে, চাকরি খেয়ে নেবে। ছেলেটি কি সত্যি কোনো ভুল ছিল? আচমকা গোটা আকাশ ঢেকে গেল কালো মেঘে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুরু হলো তুমুল ঝড় আর মুষলধারে বৃষ্টি। ঝড়ের আভাস পেয়ে সবাই ছুটে গেছে নিরাপদ আশ্রয়ে। ভিজছে কেবল একটি মানুষ, সাদা ইউনিফর্ম পরা, সে অন্ধকারকে আশ্রয় করে মুখ লুকোতে ব্যস্ত। গীতার হৃদয় আর্তনাদ করে উঠল, তুমি তো হোটেল মিল্কি ওয়েতে বাসার শিবু, এতটুকু ভুল হয়ে গেলে ম্যানেজার কি তোমাকেও? লেখিকা স্মিতা রায়ের লেখা গল্প থ্যাংক ইউ, এই গল্পের কিছু অংশ আপনারা এতক্ষণ শুনছিলেন। এবারে সাহিত্যপ্রেমীদের মতামত এই গল্পকে ঘিরে কি বললেন তারা। আমাদের নিম্ন মধ্যবিত্ত যারা, আমরা আমাদের যে সময়ও আমরা আনন্দ কীভাবে কুড়িয়ে দিতে পারি এবং কুড়িয়ে নেওয়ার লিগে আমরা সবসময় প্রস্তুত থাকি। আমাদের সেরকম ধরনের কোনো ভয়টা এগুলি থাকে না, এবং আমরা যে সময়টায় যখন আমরা যেখান থেকে আনন্দটা নিতে পারি সেটা চেষ্টা করি। কারণ হচ্ছে আমাদের জীবনে অধিকাংশ সময়ই নিরানন্দই বেশি থাকে, আনন্দ আমরা খুব দেখতে পাই খুব কম। এবং এই ছোট্ট সময়ে আনন্দটা কীভাবে নেয়া, এবং ওই জায়গায় মোচরটা দারুণ যে গীতা শুধুমাত্র শিবুরে মনে করায় দিতে চাইতে আসলো যে তোমার জীবনে তো এরকম ঘটনা ঘটতে পারে, তারপর সে টুপিলা নিছে। হ্যাঁ, টুপিলা নিছে, এই জায়গাটা অসম্ভব রকমের একটা পজিটিভ জায়গা। মানে গল্পটা এতটা পজিটিভ একটা স্ট্যান্ডার্ডে নিয়ে নিছে এই জায়গাটা, শুধুমাত্র যে আমরা এত কিছুর মধ্যে থাকার পরেও আমরা ওই যে আমি প্রথমেই বললাম যেটা, যে খুব সামান্য সময়ের একটা আনন্দরেও আমরা নিগড়াই দিতে চেষ্টা করি, এবং কোনো অবস্থায় আন্তরিকভাবে যদি কেউ কেউ ভালোবাসে এবং আর আমাদের মধ্যে যদি বন্ধুতা এরকম থাকে, তাহলে আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকের লিগে ওই আনন্দটাই ভাগ করে নিতে পারি। এই যে জায়গাটা, এটা আমার কাছে মনে হচ্ছে খুব দারুণ জায়গা, এবং এতটা পজিটিভ এই জায়গাটা। আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি যদি এই গল্পটা লিখতাম, আমার হয়তো মাথায় এই তোলার ব্যাপারটা এরকম করবো, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং। মানে এখানে মনে হয়েছে যে এই সময়টায় হয়তো সে এই জায়গাটা নিয়ে কথাবার্তা কইতে পারতো। আমি মানে গল্পকারের অসম্ভব রকমের মানে ধন্যবাদ জানাবো যে এইরকম একটা জায়গা আমাদের উপহার দেওয়া হয়েছে। আমারও মনে হয়েছে যে মানে পুরোটা গল্পটা আমি মানে খুব উপভোগ করেছি, লাস্টে যে জীবন সত্যটা এটাও উপভোগ করেছি, কিন্তু এই জায়গাটাতে একটা টিচিং ছিল,
গল্পটা শুনতে শুনতে আমার মনে হয়েছে যে মানুষ যেমন আমরা পাশাপাশি থাকি, সবসময় সবকিছু ভুলে যায়, মানে আঘাত দেওয়াটাই যেন আমাদের লক্ষ্য। একদম মানে এটা আমাদের কাছে অসম্ভব রকমের একটা প্রাপ্তি আর কি। ওটা তো আমার যে মনে হয়েছে যে লাস্টে যে ব্যাপারটা হয়েছে এটা খুবই আছে, কারণ আর ওই যে পিছনে যে ইঞ্জিনিয়ারে হলো আমার কাছে ওইটা কিন্তু অতটা গুরুত্ব মনে হয়েছে না। একটা শিল্পীর কাছে যখন সে তার কাজে বোধ হয়ে থাকবো তখন সে কিন্তু তার নিচে তার বউ বা ছেলেকে কিন্তু ভালোবাসে, সে ভালোবাসে না তা না, কিন্তু শিল্পের থেকে বেশি ভালোবাসতেছে না। সে যেহেতু সৃষ্টি করতেছে এটাও সে পুরো নজরটা দিচ্ছিল। আর লাস্টে যে সে চাইছিল যে টুটুয়াল ব্যাপারটা যে আমি এমন একটা শক্তি তৈরি করবো যেটা নাকি শুভ শক্তি তৈরি করবো, কিন্তু সেটা শুভ শক্তি হচ্ছে না। অশুভ শক্তি তৈরি করলে সে তো তাকে মারবই। আমরা যখন এই তার জন্য সে অবচেতন মনে ওই ব্যাপারটা যে আচ্ছা হাত পা করে যে তার মারতে এসে ওই ব্যাপারটা তাই হয়েছে। সেটা আমার যদি আমার সৃষ্টি যদি শুভর দিকে না যায়, অশুভর যদি একটা ইয়ে আসে তখন সেটা সে তাকে ক্ষতি করবো, কিন্তু ওনার লক্ষ্য ছিল না এটা। আমি তো শুভ চাইতাম, এটা আমাদের অনেকটা রাজনীতির ব্যাপারে, সমাজের ব্যাপারে টোটাল ব্যাপারটা আসবে। আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে আমরা যে ন্যাচারালিস্টিক কাজ করি তার থেকে একটু সরে গিয়ে যদি কাজটা করা যায়, হয়তো এটাকে সেমি অ্যাবস্ট্রাক্ট আনতে পারি। হ্যাঁ, তখন এটার কি হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল, তার একটা ইম্প্যাক্ট আছে। ওই টোটাল ব্যাপারটা যদি করতে হয় তাহলে সবসময় ন্যাচারালিস্টিক কাজের মধ্যে সেটা আসে, তখন আমাদেরকে একটু সরতে হয়, এবং সেই সরটাকে আমরা অনেক সময় অ্যাবস্ট্রাক্ট বা সেমি অ্যাবস্ট্রাক্ট বলি। এখানের ক্ষেত্রে সেমি অ্যাবস্ট্রাক্টটা যদি আমি ব্যবহার করি তাহলে এই টোটাল বিষয়টাকে আমি ধরতে পারবো, এবং সেখানে হয়তো ওই পক্ষীরাজটাকে আমি হাইলাইট করলেও আমি এমন ধরনের একটা স্কেপ তৈরি করতাম, সেখানে হয়তো কিছুটা সিটিস্কেপ থাকতো, কিছুটা এরকম করে, মানে এটা আসলে ঠিক বলে বোঝাতে পারবো না। আমি মূলত যেটা বেশি পছন্দ করতাম সেটা হচ্ছে মানে এটা আমার নিজের ব্যক্তিগত পছন্দের জায়গাটা হচ্ছে দুটো। একটা হচ্ছে কল্পবিজ্ঞানের বিষয় নিয়ে আমার কাজ করাটা খুব পছন্দ। আজকে যে গল্পটা আমি শুনলাম, এখন যে গল্পটা কথিত হলো, গল্পকার নিজেই পড়লেন, গল্পটা এক কথায় অসাধারণ। গল্পের মধ্যে যে চমক আনা, পাঠকের মনকে ধরে রাখা, আস্তে 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 যে মূল ব্যাপারটাকে দেওয়া, সামাজিক চিত্রটা খুব সুন্দরভাবে চলে এসে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে যা হয় তার একটা চিত্র উনি ফুটিয়ে তুলেছেন। মানুষের এইরকম আশা আকাঙ্ক্ষা অনেকের মধ্যেই থাকে, একটা জন্মদিনকে কেন্দ্র করে এই চিত্রটা যে ফুটিয়ে তুললেন, এটা অসাধারণ মনে হয়েছে। পাশাপাশি আরও একটা জিনিস, ওই যে হোটেলের মধ্যে যে ঘটনাটা ঘটলো, যে আবার যে একটা ভয়, এবং শেষ পর্যন্ত চাকরিটা গেল কিনা এটার পরিষ্কার কোনো কিন্তু নেই, কিন্তু এটা একটু আশা হলেও কিন্তু এই ব্যাপারটা এসছে। সব থেকে ভালো লেগেছে মানে লাস্টের যে জায়গাটা, হঠাৎ মেঘ আসা, ওই যে একটা নিজেকে নিয়ে ভাবা, ওর হাজব্যান্ড ওরকম একটা জব করছে, ওর চাকরিটা ওইভাবে যেতে পারে, তারপর ওইটা থেকে আবার বেরিয়ে আসা, ভীষণ ভালো লাগছে। এটার মানে লেখা বেশ ধরেই বলছি আর কি। বেশ কিছুদিন হয়েছে আমি একটা ইলাস্ট্রেশন করার জন্য আমার কাছে একটা ম্যাটার এসেছে, বেশ অনেকদিন আগে। বাংলাদেশের একজন, মানে আমি ভাবছিলাম যে এত ছোট, মানে সম্ভবত 2-2.5 পাতার একটা গল্প, মানে আমরা যেরকম ম্যাগাজিনের যে পেজগুলো হয় সেগুলো। এটার মধ্যে যে পাত্র এবং পাত্রী, তাদের কোনো নাম রাখা হয়নি। আমি বলছি এই কারণে যে এখানে যাদের সামনে বলছি তারা ব্যাপারটা ফিল করবেন এই জন্য। পাত্রকে বলা হয়েছে ভরাট যুবক, পাত্রীকে বলা হয়েছে খয়াটে যুবতী। এই যে ভরাট যুবক, খয়াটে যুবতী, মানে আমার কাছে অটোমেটিক্যালি ছবি তৈরি হয়ে যাচ্ছে। মানে আমরা এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমি ছবি দেখতে পাচ্ছি, ভরাট যুবককেও দেখতে পাচ্ছি, খয়াটে যুবতীকেও দেখতে পাচ্ছি। মানে নামটাও যে বিশেষ কোনো বিষয় নয়, শব্দ আমাদেরকে কতটা প্রভাবিত করতে পারে, মানে কি আমরা কিভাবে ছবিটা দেখতে পারি, সেটা হচ্ছে এইটা বোঝানোর জন্য। যেটা মানে আপনার লেখার মধ্যে যেটা হয়েছে যে আমরা প্রতি মুহূর্তে ছবি তৈরি করার মতো রসদ পাচ্ছি, স্মিতার ক্ষেত্রেও সেটা হয়েছে যে প্রতি মুহূর্তেই আমি ছবি চাইলে ছবি যদি তৈরি করতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা একটা বিশেষ ব্যাপার। স্মিতা রায়ের লেখা গল্প থ্যাংক ইউ নিয়ে এতক্ষণ সাহিত্যপ্রেমীদের কী মতামত আপনারা শুনছিলেন। আমাদের আজকের এই সাহিত্য আড্ডার বিষয় ছিল দুটো গল্প নিয়ে আলোচনা। প্রথমেই শুনলেন লেখক নিধির রায়ের লেখা গল্প কালপুরুষ, এবং তারপরেই আপনারা শুনলেন
স্মিতা রায়ের লেখা গল্প থ্যাংক ইউ। আমাদের আজকের এই আড্ডায় যারা উপস্থিত ছিলেন প্রত্যুষ দেব, পারিজাত দত্ত, নিধির রায়, স্মিতা রায়, বাঁধন চক্রবর্তী, অভিজিৎ ভট্টাচার্য, বিমলেন্দ্র চক্রবর্তী, মৌসুমী গোয়ালা, নিলয় সরকার এবং সেই সঙ্গে আরও অনেকেই কিন্তু এই আড্ডায় উপস্থিত ছিলেন। আর এই আড্ডার আয়োজন করেছে আখ্যানের বিকেল। আমাদের আজকের সৃজনী অনুষ্ঠানের সৃজন আড্ডা পর্ব তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। আবারও আমরা পৌঁছে যাব এমনই কোনো এক আড্ডায়, আর সেই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরব সেই আড্ডার কিছু মুহূর্ত। তো আজকের মতো আমি আপনাদের বন্ধু অঙ্কিতা বিদায় নিচ্ছি এই সৃজনী অনুষ্ঠানের সৃজন আড্ডা পর্ব থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী এখানেই শেষ হলো।